নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের মধ্যে আবার এসে পড়েছি। খুব একটা দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই কথাটা অনেক পেশেন্ট এসেই আমাকে বলে, দিদি প্রস্রাব পেলে আর ধরে রাখতে পারি না, সাথে সাথে আমাকে বাথরুমে যেতেই হয়, নাহলে হয়তো জামা কাপড় নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদের কেন হয়, এই জন্যই আমি এটাকে আজকে আপনাদের সাথে আলোচনা করবো ভাবলাম। এই যে প্রস্রাব পেলে ধরে রাখতে পারি না, এটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলে ইউরিনারি ইনকন্টিনিউন্স। তো ইউরিনারি ইনকন্টিনিউন্স কেন হয়, এর অনেক রকম কারণ আছে। আমি হয়তো সমস্ত কিছুটা এই ভিডিওর মাধ্যমে বলে শেষ করতে পারবো না, তবু কিছু জিনিস আমি ভাবলাম আপনাদের সাথে আলোচনা করি। যেমন ধরুন, এখন ঘরে ঘরে সুগার রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তো সুগার হলে, ডায়াবেটিস হলে কি হয়, ইউরিনে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। তার জন্য কি হয়, ইউরিন খুব ঘন ঘন প্রস্রাব পেতে থাকে, আর পেলে ধরে রাখার ক্ষমতাটা অনেক সময় চলে যায়। যেমন বয়স্কদের ক্ষেত্রে, যেমন পার্কিনসনিজম, অ্যালজাইমার ডিজিজ বা কোনো নার্ভাস ডিজিজের ক্ষেত্রে নার্ভ কন্ট্রোল বা নার্ভাস পাওয়ার লস হলেও অনেক সময় ইউরিনারি ইনকন্টিনিউন্স দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে খুব একটা বড় মানে খুব গুরুত্বপূর্ণ সময় ইউরিনারি ইনকন্টিনিউন্স হয়, যেমন প্রেগনেন্সির সময় কেন ইউরিনারি ইনকন্টিনিউন্স হয়, এটা হয়তো ছবি এঁকে দেখালে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। ধরুন, এটা আমাদের ইউরিনারি ইউটেরাস, এটা ইউটেরাস, আর এর সামনে যদি আমি এটাকে ধরি, এটা আমাদের ব্লাডার, আর পেছনে ধরুন, পেছনে আমি ধরি এটাকে রেকটাম। তাহলে কি হয়, যদি এই ইউটেরাস, এই ব্লু পেনটা আমাদের ইউটেরাস ধরি, ইউটেরাসটা যদি আস্তে আস্তে বড় হতে থাকে, মানে প্রেগনেন্সি হলে দিন দিন বাচ্চাটিও বড় হতে থাকে, ইউটেরাসটাও বড় হয়ে উঠতে শুরু করে, তাহলে কি করে, সেই সামনের ব্লাডারকে চাপ দিতে থাকে বা পেছনের এই রেকটামকেও চাপ দিতে থাকে। তাহলে চাপ দেওয়ার কারণে এই ব্লাডারের সাথে সাথে আমাদের ইউরিন পেলেই আমাদের খুব মনে হয় কি খুব শীঘ্রই আমাদের টয়লেটে পৌঁছতে হবে। বা অনেক সময় মানুষ এটাও কমপ্লেন করে যে পটি পেলেও আমরা ধরে রাখতে পারি না, কারণটা কিন্তু একই। আর আমাদের এই যে তিনটে অর্গান, মানে মহিলাদের ক্ষেত্রে তলায় আমাদের একটা পেলভিক ফ্লোর মাসেল থাকে। এই পেলভিক ফ্লোর মাসেলের উপর এই তিনটে অর্গান এইভাবে আমরা একভাবে থাকে। তো এই পেলভিক মাসেল অনেক সময় উইক হয়ে পড়ে বয়সজনিত কারণে, সেক্ষেত্রেও কিন্তু এই ইউরিনারি ইনকন্টিনিউন্স দেখা যায়। বা আমাদের মহিলাদের ক্ষেত্রে মেনোপজের সময় কিন্তু ইস্ট্রোজেনের হরমোনের পরিমাণটা কমে যায়। সেই ইস্ট্রোজেন হরমোন কিন্তু ইউরিনারি ব্লাডারের উপর একটা মাসেলের উপর মাসেল পাওয়ারটাকে ধরে রাখতে কাজ করে। সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে বয়স বাড়লে মানুষরা আসলে এটা বলে যে প্রস্রাব পেলে আর ধরে রাখতে পারি না। আরো আরো অনেক রকম কারণ হতে পারে, যেমন সার্জারির ক্ষেত্রে, যেমন পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট অপারেশন, বা মহিলাদের ক্ষেত্রে হিস্টেরেক্টমি মানে যে আমাদের ইউটেরাসটা পুরো রিমুভ করে দেওয়া হয় টিউমারের জন্য বা অন্য কোনো কারণে, ইউটেরাস বড় হয়ে গেলে তখনও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি ফিস্টুলা তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু ইউরিনারি ইনকন্টিনিউন্স দেখা যায়। আরো যেমন আপনাদের আগেও বললাম যে অ্যালজাইমার ডিজিজ, এগুলোর ক্ষেত্রে হয়, বা যাদের ঘন ঘন ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইউরিনারি ইনকন্টিনিউন্সটা দেখা যেতে পারে। এবার আমরা মেডিকেল গতভাবে ইউরিনারি ইনকন্টিনিউন্সকে অনেকগুলো প্রকারে ভাগ করি। আমরা কি ধরি কি স্ট্রেস ইনকন্টিনিউন্স কি, মানে পেলে ওনাদের সাথে সাথে যেতে হবে। যেমন পেলে হাঁচছে, কাশছে, বা খুব তখনও কিন্তু মনে হয় কি কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। স্ট্রেস ইনকন্টিনিউন্সটাও কিন্তু অনেক অল্প বয়সী মহিলাদের ক্ষেত্রে বা দেখা যেতে পারে এখনকার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। আরেকটা আমাদের কি ধরি, এটা হলো আর্জ ইনকন্টিনিউন্স কে সবসময় একটা মনে হচ্ছে ব্লাডারের মধ্যে অল্প অল্প করে মানে প্রস্রাব পাচ্ছে, কিন্তু বাথরুমে গেলে বা টয়লেটে গেলে দেখতে পারি কি খুব অল্প পরিমাণেই প্রস্রাব আমাদের হচ্ছে, কিন্তু সবসময় একটা এমন সেন্সেশন হয় কি আমার টয়লেট পাচ্ছে, আমাকে টয়লেট যেতে হবে। এটা জেনারেলি আমাদের কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের মধ্যেতেই এটা বেশি দেখা যায়। ওভারফ্লো ইনকন্টিনিউন্স, আরেকটা জিনিস হলো ওভারফ্লো ইনকন্টিনিউন্স। সেটা কি, মানে সবসময় একটা প্রস্রাব আসতে থাকবে কিন্তু পরিমাণে খুব অল্প অল্প বাড়বে। আরেকটা হতে থাকে কি, মানে গ্রস ইনকন্টিনিউন্স বা গ্রস টোটাল ইনকন্টিনিউন্স। এই জিনিসটা কখন হয়, যখন আমাদের ইউরিনারি ব্লাডার মাসেল গুলো উইক হয়ে যায়, বা ব্লাডারে যে নার্ভ গুলো সাপ্লাই করে সেগুলোর কার্যক্ষমতা লস হয়ে যায়, তখন কিন্তু এই ইনকন্টিনিউন্সটা দেখা যায়। তো এগুলো তো হলো কারণ হলো। এবার আমরা কি করব এর থেকে মুক্তি পেতে গেলে খুব প্রথম আমরা যেটা পেশেন্টদেরকে অ্যাডভাইস করি সেটা হলো পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কিগলস এক্সারসাইজ আমরা বলি। সেটা সেই ব্যায়ামটার মাধ্যমে অনেক সময় করা যায়। বা পেশেন্টকে আমরা একটা জিনিস খুব অ্যাডভাইস করি, এটা সাইকোলজিক্যাল অনেকটা। ধরুন একটা পেশেন্ট খুব বেশি হলো, সে আমাকে বলছে যে আমি 10 মিনিট অন্তর অন্তরে একদম ঘড়ি ধরে প্রস্রাবে যাচ্ছে, তখন আমরা তাকে বলি আপনি আস্তে আস্তে এরকম করুন, 10 মিনিট অন্তর আপনার প্রস্রাব পাচ্ছে, আপনি 10 মিনিটটাকে চেপে ধরে প্রথমে 15 মিনিট করুন,
15 মিনিট আমি চেপে রাখতে পারলে তারপরে 20 মিনিট করুন। এইভাবে আস্তে আস্তে সময়টা বাড়ান। অনেক ক্ষেত্রে সাইকোলজিক্যাল কজের কারণেও কিন্তু ঘন ঘন প্রস্রাব পেতে পারেন। বা অনেকটা পেশেন্টকে আমরা বলি যে আপনারা যেমন অনেক ডায়াবেটিক্স পেশেন্ট বলে কি আমরা রাত্রিবেলা শুলেই ঘন ঘন প্রস্রাবটা পাই, তাদের আমরা এটা অ্যাডভাইস করি কি জলের পরিমাণটা রাতের দিকে কম খান, সারাদিনে জলটা খান, রাত্রিবেলা শোয়ার পরেই ঘন ঘন প্রস্রাব পাওয়ার প্রবণতাটা কমে যেতে পারে। এইসব মানে নানান রকম ছোট ছোট, তাছাড়া তো আমাদের হোমিওপ্যাথি ওষুধ তো আসে। যেমন ধরুন আমাদের হোমিওপ্যাথি ওষুধ আমি আগেও বলেছি আপনাদের যে আমি আলোচনা করে শেষ করতে পারবো না, বা এই সমস্ত ওষুধ শুধুমাত্র একটা সিমটমের বেসিসে নেওয়াটাও আমাদের ঠিক হবে না। সবসময় চিকিৎসকের পরামর্শ অনুসারে খাবেন। যেমন ধরুন কস্টিকাম, ইকুইজিটাম, হাইড্রানজিয়া, এই সমস্ত ওষুধগুলো এই সময় খুব ভালো কাজ করে। আর একটু নিজেদের ডায়েটটাকে মানে মেনে চললেও এক্ষেত্রে খুব ভালো কাজ দেবে। যেমন ধরুন অ্যালকোহল পান, অতিরিক্ত অ্যালকোহল পান করলেও কিন্তু আমাদের এই সমস্যা দেখা যায়। বা খুব মিষ্টি জাতীয় খাবার খাওয়া, বা এখন যে বাজারে আর্টিফিশিয়াল চকলেট গুলো পাওয়া যায়, বা ক্যাফেইন জাতীয় খাবার খেলে সেখানেও কিন্তু ঘন ঘন প্রস্রাব পাওয়ার সম্ভাবনাটা দেখা যায়। তো এই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকুন। আরেকটা জিনিস, একটু ওবেসিটি বা নিজের ওজন, অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করুন। একটু সকালবেলা উঠে হাঁটাহাঁটি, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলো কিন্তু আপনার এই সমস্যাকে অনেকটা মুক্তি দেবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করুন। নমস্কার।